আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি এই যে ট্রাম্প প্রশাসনে দক্ষিণ এশিয়া অঞ্চলে এই পরিবর্তনগুলো যখন গত কয়েক মাসে সাধিত হয়েছে, তখন দিল্লিতে, মার্কিন যুক্তরাষ্ট্রে এবং বাংলাদেশের ভেতরে অনলাইনে অফলাইনে আওয়ামী লীগ নেতাদের সঙ্গেও মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি যোগাযোগ করেছে। ব্রেন ক্রিস্টেনসেন এটা নিয়ে কোনো রাগঢাক করেন নাই। তিনি বলেছেন, ক্ষমতায় থাকুক বা না থাকুক, সবার সঙ্গে কথা বলার আমাদের দীর্ঘ ইতিহাস রয়েছে। এবং ক্রিস্টেনসেন মনে করিয়েছেন যে এখানে রাজনৈতিক পরিসরের সব দিক থেকেই 20 বছর ধরে আমার বন্ধু রয়েছে। তিনি যেহেতু বারবার ঢাকায় কাজ করেছেন, কাজেই তিনি বলছেন 20 বছর ধরে এই বাংলাদেশের সকল রাজনৈতিক পরিসরে তার বন্ধু রয়েছে। ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন যেমনটা প্রত্যাশা করা হয়েছিল এবং ধারণা করা যাচ্ছিল, ঢাকায় পৌঁছেই এই বার্তা সুস্পষ্ট করা শুরু করেছেন। কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষে তারা অবস্থান নেবেন না, সকল রাজনৈতিক দলের সঙ্গেই তারা যোগাযোগ রক্ষা করবেন। এবং দ্বিতীয়ত, সবচেয়ে গুরুত্বের সঙ্গে যে বিষয়টি তিনি স্পষ্ট করছেন, যে অ্যাসাইনমেন্ট তার জন্য অক্টোবরে মার্কিন সেনেটে তাকে নিয়োগ করবার জন্য যে শুনানি অনুষ্ঠিত হয়েছিল সেখানেই পরিষ্কার করা হয়েছিল, সেটি তিনি খুব স্পষ্ট করে পরিষ্কার করছেন। সেটা হচ্ছে চীনের সঙ্গে অতিরিক্ত মাখামাখি এবং চীনের সঙ্গে কোনো রকম সামরিক সহযোগিতার বিষয়টা ট্রাম্প প্রশাসন বা মার্কিন যুক্তরাষ্ট্র সহ্য করবে না। মার্কিন যুক্তরাষ্ট্র, ট্রাম্প প্রশাসন আমেরিকা ফার্স্ট বলতে কি বোঝায় সে কথা তিনি স্পষ্ট করেছেন গণমাধ্যমের কয়েকজন কর্মীর সঙ্গে এক সাক্ষাৎকারে ঢাকায় এসে 21শে জানুয়ারি তারিখে। এবং সেখানে তিনি এ কথাটা বিশেষভাবে উল্লেখ করেছেন যে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকগুলো ক্ষেত্রে যোগাযোগ হতে পারে, সহযোগিতা হতে পারে এবং একটা সম্পর্ক উন্নয়নের সুযোগ আছে। এবং সেটা বলতে গিয়ে ট্রাম্প প্রশাসনের নিয়োগকৃত এই উচ্চপদস্থ কর্মকর্তা উল্লেখ করেছেন যে বাংলাদেশের সঙ্গে একসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র যা যা নিয়ে কাজ করতে আগ্রহী সেগুলো হচ্ছে অর্থনীতি, বাণিজ্য, ব্যবসা, নিরাপত্তা। আপনাদের আমি বরাবর বলেছি যে নিরাপত্তা, এই অঞ্চলের নিরাপত্তা, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব সেই নিরাপত্তা বলয়ে বজায় রাখা এবং বাণিজ্য, অর্থনীতি এবং ব্যবসা 3 ভাগে ভাগ করেছেন বটে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, কিন্তু আসলে এই ব্যবসা বাণিজ্যই মূল লক্ষ্য ট্রাম্প প্রশাসনের। এবং সেক্ষেত্রে তারা নিরাপত্তার সঙ্গেও এই ব্যবসা বাণিজ্য অর্থনীতির বিষয়টাকে একেবারে ওতপ্রোতভাবে দেখে এবং এটা নিয়ে তাদের কোনো রাগঢাক নাই। ট্রাম্প প্রশাসন বা প্রেসিডেন্ট ট্রাম্প পুরো পৃথিবীকে যেভাবে পরিচালনা করতে চাইছেন, গত কিছুদিনের ভেনেজুয়েলার ঘটনা যদি নজর করে থাকেন, ইরানের সঙ্গে তার মন্তব্য বা তার অবস্থান সেগুলোর দিকে যদি নজর করে থাকেন, কিংবা গ্রিনল্যান্ড নিয়ে এখন যা চলছে সেসবে নজর রাখলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাণিজ্য, ব্যবসা, অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্রের এসব স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে আর মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা তৈরি হবে। আপনি মার্কিন প্রভাব বলয়ের বাইরে গিয়ে চীনের সঙ্গে, মানে তার যাতে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয় এমন কারো সঙ্গে, চীন বা রাশিয়ার সঙ্গে বেশি মাখামাখি করবেন, মার্কিন যুক্তরাষ্ট্র প্রয়োজনে যে কোনো ব্যবস্থা নিয়ে সেটা ঠেকাবে। মার্কিন যুক্তরাষ্ট্র মুখিয়ে আছে অন্তর্বর্তীকালীন সরকারের অবসানে একটা নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে। সেই বার্তাগুলো যেমন দেওয়া হয়েছিল, তেমনি কিন্তু এ বার্তা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে পরিষ্কারভাবে ব্রেন ক্রিস্টেনসেন দিয়েছিলেন যে তারা সকল রাজনৈতিক দলের সঙ্গেই আলাপ করবেন। গণমাধ্যম কর্মীদের সঙ্গে যে সাক্ষাতে তিনি তার অবস্থান ব্যাখ্যা করতে সাংবাদিকদের ডেকেছিলেন, সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে তারা সকল রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখতে আগ্রহী। বাংলাদেশে কে নির্বাচিত হবে, কে বাংলাদেশে পরবর্তী নির্বাচিত সরকার হিসেবে দায়িত্ব নেবে, এটা বাংলাদেশের জনগণের সার্বভৌম সিদ্ধান্ত এবং এটা শুধুই বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত, তাতে অন্য কোনো দেশের কিছু বলার অধিকার নাই। তবে আপনারা জানেন আমরা সবার সঙ্গে কথা বলি, মানে কোনো রাগঢাক করেন নাই। কারণ আমি আপনাদের বলছিলাম যে এই যে ট্রাম্প প্রশাসনে দক্ষিণ এশিয়া অঞ্চলে এই পরিবর্তনগুলো যখন গত কয়েক মাসে সাধিত হয়েছে, তখন দিল্লিতে,
মার্কিন যুক্তরাষ্ট্রে এবং বাংলাদেশের ভেতরে অনলাইনে অফলাইনে আওয়ামী লীগ নেতাদের সঙ্গেও মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি যোগাযোগ করেছে। ব্রেন ক্রিস্টেনসেন এটা নিয়ে কোনো রাগঢাক করেন নাই। তিনি বলেছেন, ক্ষমতায় থাকুক বা না থাকুক সবার সঙ্গে কথা বলার আমাদের দীর্ঘ ইতিহাস রয়েছে, এবং ক্রিস্টেনসেন মনে করিয়েছেন যে এখানে রাজনৈতিক পরিসরের সব দিক থেকেই 20 বছর ধরে আমার বন্ধু রয়েছে। তিনি যেহেতু বারবার ঢাকায় কাজ করেছেন, কাজেই তিনি বলছেন 20 বছর ধরে এই বাংলাদেশের সকল রাজনৈতিক পরিসরে তার বন্ধু রয়েছে। তবে আমরা অঙ্গীকারাবদ্ধ যে 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে যেই জয়ী হোক না কেন তার সঙ্গেই আমরা কাজ করব। কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে একটা নির্বাচিত সরকার আসবে, এটার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র একরকম মুখিয়ে আছে? তার একটা বিরাট কারণ, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে চীনের যে অতিরিক্ত মাখামাখি, মানে মার্কিন রাষ্ট্রদূত আসার 2 দিন আগেও এই যে অন্তর্বর্তীকালীন সরকার, যে তার যখন আর মেয়াদ বাকি 1 মাসের কিছুমাত্র বেশি সময়, 608 কোটি টাকার একটা চুক্তি সই করেছে চীনের সঙ্গে সামরিক ড্রোন কারখানা স্থাপনের। এর আগে আগেই পাকিস্তানে গেছে বাংলাদেশের বিমান বাহিনী প্রধান, সেটাও জানুয়ারি মাসেই বাংলাদেশের বিমান বাহিনী প্রধান সেখানে গিয়ে পাকিস্তান থেকে এক বহর এমন বিমান কেনবার একটা প্রতিশ্রুতি দিয়ে এসেছেন, JF-17 যুদ্ধ বিমান, যেই JF-17 পাকিস্তান এবং চীন মিলে যৌথ কারিগরি সহায়তায় তৈরি করে। এবং এর আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার, যিনি সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল, তিনি গিয়ে চীনের থেকে 20টি যুদ্ধ বিমান কেনার একটা আলোচনা করে এসেছিলেন। অক্টোবরে ব্রেন ক্রিস্টেনসেনের সঙ্গে যখন শুনানি অনুষ্ঠিত হয়েছিল মার্কিন সেনেটে, সেনেটররা তাকে প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশে যা চলছে, কমিউনিস্ট চীনের সঙ্গে সামরিক সহযোগিতা বৃদ্ধির যে ঝোঁক দেখা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের, তিনি এ বিষয়ে কি করবেন? ব্রেন ক্রিস্টেনসেন অক্টোবর মাসেই বলে এসেছিলেন তারা অপেক্ষা করছেন বাংলাদেশে দ্রুত একটা নির্বাচিত সরকার আসবে, আর এসেই তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে বোঝাবেন যে একটা গুরুতর ঝুঁকি আছে চীনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির, মার্কিন যুক্তরাষ্ট্রকে রুষ্ট করে। ঠিক এভাবেই তিনি ব্যাপারটা সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন ঢাকায় এসে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ ছাড়া সামরিক বাহিনী যদি তার সামরিক সক্ষমতা বৃদ্ধি করে, সামরিক কৌশলে চীনের মতো রাষ্ট্রের সঙ্গে তার সহযোগিতা বৃদ্ধি করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এটি ভালোভাবে দেখবে না। এবং সরাসরি সাংবাদিকদেরকে তিনি প্রশ্ন করেছেন যে আপনাদের মনে হয় সরকারের এমন ঝুঁকি নেওয়া উচিত? এখন ব্রেন ক্রিস্টেনসেন সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীকে ধমকে দিয়েছেন। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এবং নিশ্চিতভাবেই মনে করা যায়, বুঝতে অসুবিধা হয় না, এই ঘাঘু কূটনীতিক সংবাদ মাধ্যমকে ডেকে যে সেনাবাহিনীকে ধমকে দেওয়ার বিষয়টি সিদ্ধান্ত নিয়েছেন এবং সুনির্দিষ্টভাবে বলেছেন, তার কারণ হচ্ছে তারা দেখছেন যে ঘরের দরজা আটকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে ওয়াশিংটনে নিয়ে কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে যা বলা হচ্ছে সেটা তাদের একরকমের বলা যায় কানে প্রবেশ করছে না। কারণ এটা যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার, তারা যথাসাধ্য তাদের ব্যক্তিগত এবং তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারে সেই গোষ্ঠীটিকে একরকমের খুশি করে যেতে চাইছে। তাই ব্রেন ক্রিস্টেনসেন সাংবাদিকদের সামনে সরাসরি বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদার সামরিক শিক্ষায় সহায়তা দিতে শুধুমাত্র 15 লক্ষ মার্কিন ডলার যুক্তরাষ্ট্র প্রতি বছর খরচ করে। কাজেই যুক্তরাষ্ট্র প্রত্যাশা করে বাংলাদেশের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী তারা যেখানে যা সামরিক কেনাকাটা করবে এবং যা কৌশল তারা তৈরি করবে সেটা নিশ্চিতভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রকে নিশ্চিন্ত রাখবে। তার মানে যেটা আপনাদেরকে বহুবার বলেছি, যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে
নিরাপত্তা অঞ্চল তারা ভাগ করেছে ট্রাম্প প্রশাসন, সেখানে ইন্দো প্যাসিফিক, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পড়েছে বাংলাদেশ, ভারত, এবং সেখানে তারা ভারতকে মানে এই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের সবচেয়ে বড় মিত্র বলে মনে করে, এবং চীনের থেকে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে দূরে রাখাকে তারা তাদের সবচেয়ে বড় নিরাপত্তা কৌশল হিসেবে মনে করে। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন মার্কিন যুক্তরাষ্ট্রকে রুষ্ট করে বাংলাদেশ মানে চীনের সঙ্গে সামরিক সহযোগিতা বৃদ্ধিতে একেবারে উদ্বেল হয়ে উঠেছে, তখন বারবার বাংলাদেশের অ্যানালিস্টরা, পর্যবেক্ষকরা, বিশ্লেষকরা বলছিলেন যে শান্তিরক্ষা কার্যক্রমে মানে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবস্থান কি থাকবে, জাতিসংঘের ওপর অত্যন্ত প্রভাবশালী বলেই তাতে মার্কিন যুক্তরাষ্ট্রের এমন প্রভাব রয়েছে যে সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর উচিত হচ্ছে কিনা মার্কিন যুক্তরাষ্ট্রকে খেপিয়ে চীনের সঙ্গে বন্ধুত্ব করা। ব্রেন্ট ক্রিস্টেনসন পরিষ্কার করে বলেছেন যে সামরিক বাহিনীর আধুনিকায়ন পরিকল্পনা ও সক্ষমতা উন্নয়নে আমরা তাদের সঙ্গে কাজ করছি, বিশেষ করে শান্তিরক্ষা কার্যক্রমে তারা কিভাবে আরো বিস্তৃত ভূমিকা রাখতে পারে, পাশাপাশি দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা চাহিদা পূরণে কিভাবে কার্যকর হতে পারে, এগুলো সবসময় আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে কাজ করে এসেছি। আমরা সামরিক সরঞ্জাম কেনার বিভিন্ন সম্ভাবনা নিয়েও সহায়তা করেছি, কোনটি বাংলাদেশি বাহিনীর জন্য সবচেয়ে উপযোগী হতে পারে তা খতিয়ে দেখছি। মানে ব্রেন্ট ক্রিস্টেনসন বলছেন মার্কিন যুক্তরাষ্ট্র মনে করেন কোনটা বাংলাদেশের জন্য ভালো, কোনটা বাংলাদেশের শান্তিরক্ষা মিশনে যাওয়ার জন্য ভালো, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক করবে, সেটা চীন নয়। সেখানে তিনি বলছেন যে বাংলাদেশের বাজেট বাস্তবতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নতুন সক্ষমতা আত্মস্থ করার সক্ষমতাও বিবেচনায় রাখা হচ্ছে, এবং তিনি বলেছেন যে এমনকি বাজেটের কথা বলে চীনের কাছে যাওয়ার উপায় নাই, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রই বাংলাদেশের মতো যেসব দেশের সশস্ত্র বাহিনীকে তারা এই মানে $15 লক্ষ শুধুমাত্র বছরে সামরিক প্রশিক্ষণ সহায়তায় দিয়ে থাকে, সেসব দেশগুলোর চাহিদা পূরণে যুক্তরাষ্ট্রের কাছে বিভিন্ন অপশন আছে, এবং যুক্তরাষ্ট্রের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আছে, তারা প্রয়োজনে মিত্র দেশগুলোর কাছ থেকে কম মূল্যে সেসব সামরিক সহায়তা নিয়ে আসার ব্যবস্থাও করতে পারে। কিন্তু বাংলাদেশ সরকারের বা বাংলাদেশ সেনাবাহিনীর কিছুতেই উচিত হবে না এমন ঝুঁকি তৈরি করা যে ঝুঁকিতে মার্কিন যুক্তরাষ্ট্র রুষ্ট হয় আর চীন আরো কাছে আসতে পারে। এবং তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের কাছে যদি কোনো উপযুক্ত ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রেও আমরা মিত্রদের সঙ্গে চাহিদা পূরণে যথাযথ সহায়তা করব। কিন্তু বটম লাইন হচ্ছে, মানে এটা মুখে তিনি উচ্চারণ করে বলেন নাই, বটম লাইন হচ্ছে চীনের সঙ্গে আর কোনো কেনাকাটা নয়। অন্তর্বর্তী সরকার সামরিক বাহিনীর ভেতরে যে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে, যেটা সামরিক বাহিনীর ভেতরে একরকম ছড়িয়ে পড়েছে, যেখানে প্রধান উপদেষ্টার দফতরের পিএসও, প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুলকে চিফ অফ জেনারেল স্টাফ করা হচ্ছে বাংলাদেশ সামরিক বাহিনীর, এবং লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমানকে করা হচ্ছে প্রধান উপদেষ্টার প্রিন্সিপাল স্টাফ অফিসার, এবং সামরিক বাহিনীর ভেতরে এই খবর জোরদার যে পাকিস্তানের সঙ্গে তাদের একটা নিয়মিত কেনাকাটার সম্পর্ক, চীনের সঙ্গে ঘনিষ্ঠতায় ওয়াকারুজ্জামানের প্রভাব কমিয়ে সেনাবাহিনীর ভেতরে তাদেরকে ওই পদগুলোতে বসানোর একটা গুরুত্বপূর্ণ কারণ, এবং লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকেই পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হবে। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রকে খেপিয়ে চীনের সঙ্গে অতিরিক্ত মাখামাখি, যার প্রতিক্রিয়ায় চীন আবার এখন বলেছে যে বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত চীনের সঙ্গে বন্ধুত্ব নষ্ট করতে বাংলাদেশকে যে পরামর্শ দিচ্ছেন সেটা দায়িত্বজ্ঞানহীন ও সম্পূর্ণ ভিত্তিহীন হচ্ছে। এই দুই পরাশক্তির একরকমের সরাসরি সামরিক লড়াইয়ে নিজেদেরকে ঠেলে দেওয়া সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর জন্য কতটুকু যুক্তিসঙ্গত হচ্ছে, আর বাংলাদেশের সরকারের জন্যই বা সেটা কতটুকু যুক্তিসঙ্গত হচ্ছে, সেটা নিশ্চিতভাবেই প্রশ্ন সাপেক্ষ। তবে সম্ভবত এ কারণেই ব্রেন্ট ক্রিস্টেনসন সহ পুরো মার্কিন প্রশাসন বাংলাদেশে দ্রুত একটা নির্বাচিত সরকার চায়, কারণ তারা বুঝতে পারছে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় থাকা আর সামরিক কেনাকাটার মাধ্যমে একটা বিশেষ গোষ্ঠীর বিভিন্ন সুবিধা পাওয়া ছাড়া আর কোনো কিছুতেই তেমন মনোযোগ নেই।
ঢাকার রাজপথে চেয়ার টেবিল উল্টে যাওয়া, পাল্টাপাল্টি মামলা, কথায় কথায় জঙ্গি তকমা, হঠাৎই ৭১-এর রাজাকার বনাম দুর্নীতিবাজ স্লোগান, সবই দেখে মনে হতে পারে বিএনপি আর জামায়াত এখন একে অপরের চোখের কাঁটা। কিন্তু ভেতরে ভেতরে যে গল্প ভিন্ন, তাতে বোঝা যাচ্ছে যে উপরে উপরে ঝগড়া, নিচে নিচে হালকা রেশমি প্রেম। পাকিস্তানের মধ্যস্থতায় গড়া গোপন রোডম্যাপ অনুযায়ী জামায়াত পাবে ৭০-৮০টি আসন, মন্ত্রিসভায় ৫ থেকে ১০টি চেয়ার। বিনিময়ে তারা বিএনপির ভোট ব্যাংক ধরে রাখবে, মাঠের সংঘর্ষে বিরোধী চরিত্রটুকু অভিনয় করে যাবে শুধু। এবং এই অভিনয়ের অধিকারী হয়েছেন ডক্টর ইউনূস। তিনি এক একজনকে যমুনায় ডাকছেন আর নির্বাচন পর্যন্ত অভিনয় করে যাওয়ার নির্দেশনা বা পরামর্শ দিয়ে যাচ্ছেন, যাতে তিনি অধিকারী থেকে রাষ্ট্রপতি হয়ে যেতে পারেন। জামায়াত এবং বিএনপি দুই রাজনৈতিক দলের প্রধান প্রধান খেলোয়াড়রা এই নাটক সম্পর্কে জানলেও নিচের দিকের কর্মীরা এই নাটককে সত্যি ধরে নিয়ে মাঝে মাঝে একে অপরের রক্ত ঝরাচ্ছে বটে, যাতে মানুষ অর্থাৎ এই নাটকের দর্শক সত্যি সত্যি ধরে নেয় যে এক মায়ের পেটের দুই ভাইয়ের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে, কিন্তু চলছে বিচ্ছেদের নামে নাটক। দর্শক, আসুন শুনে আসি সেই নাটকের গল্প। নাটকের নাম বিএনপি জামায়াত, চলিতেছে বিচ্ছেদ। আপনাদের কমেডি মনে হতে পারে, কিন্তু নাটকটি আপাতত বিচ্ছেদের। জামায়াত বোঝে মাত্র ৬% ভোট নিয়ে এককভাবে ক্ষমতায় যাওয়া অসম্ভব। জনগণ শরিয়ার জঙ্গলি আইন মেনে নেবে না, পশ্চিমা দাতারাও লাল চোখে তাকাবে এই শরিয়ার আইন হলে। তাই তারা নিজের স্লোগান ঢেকে জাতীয় সরকারের কথা বলছে, যাতে বিএনপি ফ্রন্টম্যান, জামায়াত ব্যাক স্টেজ অপারেটর। বিএনপিও জানে আওয়ামী লীগ ফিরলে জামায়াত প্রথম টার্গেট হবে সত্য, কিন্তু বিএনপি নিজেরাও মুসলিম লীগের ভাগ্য বরণ করবে। তাই আপাত বিচ্ছেদকে নাটক করে বা আপাত বিচ্ছেদের নাটক করে ভবিষ্যতে এক হবার গোপন চুক্তিটাই কার্যকর করতে হবে। আর সে কারণেই বিএনপি জামায়াত মাঠে মারামারি, রক্তারক্তি, গোপনে ভোটযুদ্ধের নামে নির্বাচন খেলা। জামায়াতের আমির শফিকুর রহমান যখন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ে সমবেদনা বা শোক সমবেদনা জানাতে যান, তখন তিনি স্পষ্ট করে কিছু বলেননি, কিন্তু নির্বাচনের পরপরই বসবো, খোলা মনে কথা বলবো, এই বাক্যটি ছিল সিগন্যাল। বিএনপির স্থায়ী কমিটি বলছে জামায়াতকে বাদ দিয়ে ঐকমত্যের সরকার, এই অবস্থান নাকি অটুট। আবার একই নিঃশ্বাসে তারা বলছে সহযোগিতা করবে কিনা ফলাফলের উপর নির্ভর করবে, অর্থাৎ দরজা বন্ধ নয়, হ্যান্ডেলটা ভেতর থেকে ধরা। বিশ্লেষকরা বলছেন দুই দলই প্রতিদ্বন্দ্বিতার নাটক করছে, যাতে ভোটাররা মনে করে প্রতিদ্বন্দ্বিতা আছে, নইলে একপক্ষীয় সংসদের অভিযোগ উঠবে, আন্তর্জাতিক সমর্থন কমে যাবে। এমনিতেই তো আওয়ামী লীগ নাই। জামায়াতের ৩ শর্ত: দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, বিচার বিভাগে হস্তক্ষেপ নয়, জুলাই আন্দোলনের সংস্কার বাস্তবায়ন। এগুলো আসলে বিএনপিকে কোণঠাসা করার স্ট্যান্ডার্ড কোনো কিছু নয়। শর্ত মানলে মানে জামায়াত ন্যায্যতা নিয়ে সরকারে ঢুকবে, না মানলে আন্দোলনের নৈতিক উচ্চতায় দাঁড়িয়ে সরকারকে অচল দেখাতে পারবে। বিএনপি যদি মন্ত্রিসভায় জামায়াতকে নিয়ে বসে, শর্তগুলো সে নিজেই মেনে নেবে, কোনো অসুবিধা নেই তাতে। আর বাদ দিলে জামায়াত বাইরে থেকে মতিহার ঝড় তুলবে। মানে একটা নাটক তো আরো নাটক। এই দ্বিচক্রী ফাঁদে বিএনপি এখন পা রেখেছে বলে মনে হতে পারে আপনার। তারেক রহমান কিন্তু জুলাই মন্ত্রণালয়ের ঘোষণা দিয়ে দিয়েছে ইতিমধ্যেই যে সরকারে গেলে জুলাই মন্ত্রণালয় খুলবে। বিচার বিভাগে হস্তক্ষেপ নয়, মানে যুদ্ধাপরাধীদের যে ফাঁসি দেওয়া হয়েছিল জামায়াত নেতাদের, সেটার বদলা নিতে বিএনপি যেন কোনো বাগড়া না দেয়, বিএনপি সেটাও দেবে না। ওদিকে পেছন দিয়ে জামায়াত কি করছে? জামায়াত প্রশাসনে নিজেদের লোক ঢোকানোর পাশাপাশি গ্রামে গ্রামে সশস্ত্র প্রশিক্ষণ ক্যাম্প চালাচ্ছে। পরিকল্পনা 5 বছরের মধ্যে নেটওয়ার্ক গুছিয়ে পরবর্তী নির্বাচনের আগেই তালেবানি স্টাইলে ক্ষমতা দখল। চরমোনাইকে একটিও আসন না দিয়ে তারা ইসলামী মহাসড়কে একচেটিয়া দখল নিল। মামুনুল হককে এক আসন দিয়ে দেখিয়ে দিল বিরোধী ইসলামী গ্রুপকে তারা ক্ষমতার বাইরে রাখতে পারে। এমনকি পাকিস্তানের সঙ্গে কনফেডারেশনের প্রতিশ্রুতি জামায়াত দিয়ে রেখেছে, যা বাস্তবে অসম্ভব হলেও আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকি বাড়াবে, ভারত, চীন, যুক্তরাষ্ট্রের উদ্বেগকে চরম করে তুলবে। কিন্তু বিএনপি তাতে কিছু আসে যায় না, তার দরকার শুধু ক্ষমতা। নির্বাচনের অঙ্কে আসল প্রশ্ন হলো কে কাকে কতটা প্রয়োজন মনে করে। বিএনপি যদি এককভাবে বা নরম জোটে শক্ত অবস্থান তৈরি করতে পারে, তবে জামায়াতকে দূরে রেখে সহযোগিতা নেওয়ার চেষ্টা করবে। কিন্তু ফলাফল যদি ঝুলে যায়, তবে জামায়াতের 70-80টি আসনের দাবি না মানলেও
কমিটি, চেয়ারম্যানশিপ বা ডেপুটি স্পিকারের মতো পদ দিয়ে তাদের সন্তুষ্ট রাখার চেষ্টা করতে পারে। জামায়াত যদি প্রত্যাশার চেয়ে ভালো করে তবে দর কষাকষির পাল্লা বদলাবে। এই সব হিসাব নিকাশের মূল ভিত্তি হলো আওয়ামী লীগের অনুপস্থিতি। দুই দলই জানে যে আওয়ামী লীগের প্রত্যাবর্তন তাদের জন্য বিপজ্জনক। জামায়াতের সাংগঠনিক কার্যক্রম আইনি জটিলতায় পড়বে, আর বিএনপি দীর্ঘমেয়াদী প্রতিদ্বন্দ্বিতায় কোণঠাসা হয়ে যাবে। এই যৌথ আশঙ্কাই তাদের মধ্যে যোগাযোগের চ্যানেল খোলা রাখতে বাধ্য করেছে। তারা এক মায়ের পেটের দুই ভাই আছে ভেতরে, কিন্তু ওপরে একটু ঝগড়াঝাটি দেখাচ্ছে। তবে এই খেলায় বড় সীমাবদ্ধতা হলো জনগণ এবং বাজার। অর্থনৈতিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক বিনিয়োগ, রেমিটেন্স, গার্মেন্টস রপ্তানি সবকিছুর সাথে যুক্ত আছে দেশের ইমেজ এবং রাজনৈতিক স্থিতিশীলতা। জঙ্গিবাদের সামান্য আভাসও বাণিজ্যিক ঝুঁকি বাড়াবে। ভিসা নীতিতে কঠোরতা এনেছে ইতিমধ্যেই, শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। ফলে জামায়াতের জন্য বাস্তববাদ অপরিহার্য, আর বিএনপির জন্য কেন্দ্রবাদী অবস্থান বজায় রাখা কৌশলগত প্রয়োজন। আন্তর্জাতিক পরিমণ্ডল চাপ রয়েছে। পশ্চিমা দেশগুলো বাংলাদেশে কোনো ধর্মীয় চরমপন্থী সরকার দেখতে চায় না, এমনটাই মনে হচ্ছে। ভারত, চীন কোনো প্রতিবেশী এমন পরিস্থিতি চায় না যা আঞ্চলিক নিরাপত্তার অস্থিতিশীলতা আনতে পারে। উন্নয়ন, সহযোগিতা, বাণিজ্যিক সম্পর্ক, কূটনৈতিক স্বীকৃতি সবকিছু বিবেচনায় রেখে যে কোনো সরকারকে নীতি নির্ধারণ করতে হবে। বর্তমান পরিস্থিতিতে বিএনপি জামায়াত সম্পর্ক একটি ভারসাম্যের খেলা। প্রকাশ্য দূরত্ব বজায় রাখা হচ্ছে, ভোটার বিভ্রান্ত করা হচ্ছে, আর গোপনে যোগাযোগ রাখা হচ্ছে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে। যে দল এই ভারসাম্য সবচেয়ে দক্ষতার সাথে পরিচালনা করতে পারবে তার হাতেই থাকবে নির্বাচন পরবর্তী পরিস্থিতির নিয়ন্ত্রণ। যেহেতু ভোটের মাঠে যুদ্ধরত জামায়াত, বিএনপির কর্মীরা দলীয় প্রধানদের এই সাজানো নাটক সম্পর্কে অবগত নয়, তাই তারা এই ভয়ঙ্কর খেলায় সবচেয়ে অরক্ষিত। তারা যখন একে অপরের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে তখন বোঝার উপায় নেই কোন সংঘর্ষ আসল আর কোনটি স্ক্রিপ্টেড। প্রধান নেতৃত্ব দুই পক্ষের রক্ত ঝরিয়ে মানুষকে বিশ্বাস করাতে চায় যে দল দুটি আলাদা, কিন্তু রক্ত শুকিয়ে গেলে দেখা যায় শীর্ষ নেতারা একই টেবিলে বসে চা খাচ্ছে, খোশ গল্প করছে। ক্ষমতার ভাগাভাগি হবে নির্বাচনের দিন রাতে। এই নিয়ন্ত্রিত বিভাজন রাজনীতির পুরনো কৌশল হলেও বাংলাদেশে যে এখনো কার্যকর, কারণ ভোটার এখনো প্রতিদ্বন্দ্বিতা চায়, প্রতিশোধ চায়, আর স্থিতিশীলতাও চায়। বিএনপি জামায়াত দুই চাহিদাই সরবরাহ করছে, একে অপরের বিরুদ্ধে ভোটার মাঠে রক্তারক্তি করে, হালকা প্রতিদ্বন্দ্বিতা করে। ওদিকে ইউনূসের মধ্যস্থতায় সব পক্ষের মধ্যে চুক্তিটিও সারা হয়ে গেছে। তাই যতক্ষণ না নির্বাচনী ফল চূড়ান্ত করছে ক্ষমতার ভারসাম্য, ততক্ষণ এই বিচ্ছেদের নাটক চলবে। মঞ্চে থাকবে ধস্তাধস্তি, পর্দার আড়ালে চলবে হিসাব নিকাশ। দর্শক যদি শুধু মঞ্চের দিকে তাকিয়ে থাকে ভাববে দুই শত্রু লড়ছে, কিন্তু পর্দা সরিয়ে যদি আপনি টুকি দিয়ে দেখেন দেখবেন এই দুই অংশীদারের যৌথ উৎপাদন, যেখানে শেষ দৃশ্যে হয়তো আবার হাত মিলিয়ে তারা বলবে আমরা এক মায়ের পেটের দুই ভাই। রক্তমাখা পথ ধুয়ে যাবে স্বল্প সময়ের মধ্যেই। ক্ষমতা এমন মিষ্টি জিনিস, ইউনূসকে প্রেসিডেন্ট করে হলেও এই দুই দল আওয়ামী লীগ ঠেকাবে। ভালো থাকেন সবাই।